মনে আছে কতটুকু পড়েছিলাম? কনজারভেশন অফ ল, এটা পড়েছিলাম, কনজারভেশন ল অফ মোমেন্টাম। কথা বলে না কেউ। কনজারভেশন ল অফ মোমেন্টাম কি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম? জি স্যার। পড়েছি, এটা পড়েছি, এই ফর্মুলা পি আই প্লাস ইজ ইকুয়ালস টু পি এফ, এটা দেখছি। পি আই ইকুয়ালস টু পি এফ, মনে তো হয় না, মনে হয় পড়ি নাই, এটা পড়বো আজকে আমরা। ল অফ কনজারভেশন, মোমেন্টাম পড়েছিলেন নাকি? হ্যাঁ মোমেন্টাম পর্যন্ত পড়েছিলাম। ল অফ কনজারভেশন। তোমাদের পরীক্ষা শেষ, ঠিক আছে, পরীক্ষা শেষ, এখন ক্লাস শুরু হবে আবার, বা হয়েছে আজকে থেকে। কয়েকদিন তোমরা মোটামুটি একটু রেস্ট নিয়েছো, এখন আবার কিন্তু তোমাদেরকে নতুন করে পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? তো গ্যাপ ট্যাপ যেগুলো আছে এগুলো ওভারকাম করে আবার পড়ালেখা শুরু যদি না করো তাহলে কিন্তু আবার পিছিয়ে যাবা। কারণ কলেজ কিন্তু খুলে গেলে একটা মহা বিপদে পড়ে যাবে তোমরা। বারবার যেটা বলছি যে পড়াশোনায় কিন্তু একটু মনোযোগ দিতে হবে, আগের থেকে আরো বেশি মনোযোগ দিতে হবে যাতে করে ভালো একটা রেজাল্ট আসে। ফিজিক্স কিন্তু কঠিন, দেখতেই পাচ্ছ, ম্যাথমেটিক্স অনেক হিউজ ম্যাথমেটিক্স আছে, থিওরি আমাদের কনসেপ্টও মোটামুটি অনেক রিলেটিভলি একটু টাফ আছে। তো পড়াশোনা কিন্তু করে যেতে হবে, যতই প্রবলেম থাক, এটা থাক ওটা থাক, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা পড়বো আজকে ল অফ কনজারভেশন। ল অফ কনজারভেশনটা কি? কোনো একটা সিস্টেমের ওপর বা কোনো একটা অবজেক্টের ওপর যদি টোটাল ফোর্স, টোটাল অ্যাপ্লাইড ফোর্সটা যদি তোমার অ্যাপ্লাই ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, বা টোটাল ফোর্স যদি জিরো হয় বা যাই হোক না কেন, টোটাল ফোর্স যাই হোক, আমাদের টোটাল কনজারভেশন একটা অবজেক্টের সেম থাকবে। ওকে, আমরা যদি বইয়ের ল্যাঙ্গুয়েজে পড়তে চাই তাহলে যেটা বলতে পারি যে ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স অন আ সিস্টেম ইজ জিরো দেন দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ কনজার্ভ। নেট এক্সটার্নাল ফোর্স মানে কি? ঠিক আছে, নেট এক্সটার্নাল ফোর্স, কোন একটা সিস্টেমের উপর যদি নেট এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে ওই সিস্টেমের কনজারভেশন যেটা থাকবে ওটা কনজার্ভ থাকবে। কনজারভেশন আমাদের মোমেন্টামটা হচ্ছে গিয়ে কনজার্ভ থাকবে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, মোমেন্টাম উইল বি কনজার্ভড। ওকে, নেট এক্সটার্নাল ফোর্স যদি জিরো থাকে তাহলে মোমেন্টামটা কিরকম থাকবে? কনজার্ভ থাকবে। কনজার্ভড মানে কি? কনজার্ভ মানে হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হবে না। মোমেন্টাম একটা সিস্টেম, কোন একটা অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ হলেও টোটাল যে মোমেন্টাম থাকবে ওই টোটাল মোমেন্টামটা হচ্ছে কি ফিক্স থাকবে। টোটাল মোমেন্টামটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না। তাহলে ঘটনা কি? আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা যেটা পড়তে পারবো যে কোন একটা অবজেক্টের উপর বা কোন একটা সিস্টেমের উপর যদি নেট এক্সটার্নাল ফোর্স ইজ জিরো দেন দ্য টোটাল মোমেন্টাম উইল বি কনজার্ভড। সো আমরা শুরু করি, টোটাল মোমেন্টামটা কিরকম হবে। আমরা নিউটনের থার্ড ল নিয়ে শুরু করব। ধরে নেই এই একটা অবজেক্ট, এই অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে সাপোজ m1, এই অবজেক্টটা এদিক দিয়ে সামনে চলতেছিল, আর আরেকটা একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে m2, এই অবজেক্টটা এই দিকে চলতেছিল। দুইটা অবজেক্ট, এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1, এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2। ওকে, u1 এন্ড u2 ভেলোসিটি নিয়ে দুইটা অবজেক্ট সেম ডিরেকশনে চলতেছিল। এখন তারা কি করবে? তাদের মধ্যে কলিশন হওয়ার জন্য কি হইতে হবে? u1 বেশি হইতে হবে না u2 বেশি হইতে হবে কলিশন হওয়ার জন্য? বলো দেখি, কি হতে হবে? দেখতে পাচ্ছ? ইউ1। u1 কি? To become collision, u1 should be greater than u1 must be greater than u2. ওকে, u2 u1 u1 এর ভ্যালু u2 থেকে বেশি হইতে হবে। খুব মনোযোগ দিয়ে আমাদেরকে পড়তে হবে। দেখো, এই দুইটা অবজেক্ট, এই একটা অবজেক্ট আছে যার ম্যাস হচ্ছে m1, এটা u1 ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছিল। আরেকটা অবজেক্ট হচ্ছে m2, এই অবজেক্ট হচ্ছে u2 ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছিল। বোথ আর ইন সেম ডিরেকশন। এখন তাদের মধ্যে কলিশন তখনই হবে যখন এই অবজেক্ট, এই m1 অবজেক্টের ভেলোসিটি অর স্পিড m2 অবজেক্টের ভেলোসিটি অর স্পিড থেকে বেশি হয়।
তা না হলে কিন্তু ও গিয়ে ওকে ধাক্কা দিবে না। তো u1 যদি জি আমরা ধরে নিয়েছি যে লেট u1 is greater than u2, তাহলে তাদের মধ্যে কলিশন হবে। কলিশন হলে কি হবে, আমরা লিখতে পারি যে আফটার কলিশন কি হবে, এই অবজেক্টটা কি করবে, ওকে গিয়ে ধাক্কা দিবে। তাহলে দেখতে কি জি রকম হবে, অবজেক্ট দুটো এরকম, এই অবজেক্ট ওকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আর m2 অবজেক্টও কি করবে, m1 অবজেক্টকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে কি আমরা বলতে পারি f2। ওকে, m1 অবজেক্ট m2 এর উপরে একটা ধাক্কা দিবে, তাহলে m2 অবজেক্টও কি করবে, তাকে একটা অপোজিট ডিরেকশন একটা ধাক্কা দিবে। তো অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল আমরা বলতে পারি যে এই f1 ইজ ইকুয়ালস টু কত, f2, বাট তারা হচ্ছে গিয়ে কি মাইনাস ডিরেকশন। আমরা বলতে পারবো এটা, কারণ নিউটন থার্ড লতে আমরা স্যার বলেছি যে এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো ইন দ্যাট কনসেপ্ট আমরা তাসফিয়া বলতেছে কি আইডি আর পাসওয়ার্ড মানে ইনকারেক্ট শো করতেছে। আবার বলো। আর তাসফিয়া বলতেছে ওর আইডি মানে পাসওয়ার্ড ইনকারেক্ট শো করতেছে, ঢুকতে পারতেছে না। পাসওয়ার্ড ইনকারেক্ট শো করছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি, দাঁড়াও। এই জুমে এই কারণে আমার এই ঝামেলা হয়। কিউটি এফ এফ 0 RI, ঠিক আছে, QTF0RI, পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, QIF একটা হচ্ছে 0, আর এরপরেরটা হচ্ছে RI, এটা হচ্ছে পাসকোড, আমি পাঠিয়ে দিলাম। এটা ও না, এটা হচ্ছে 0, ঠিক আছে, জি ওকে না। স্যার, হ্যাঁ আপনি ডিলেটই লিখে ফেলছিলেন তো এই জন্য মেবি। হ্যাঁ, ও হচ্ছে কি ওটাকে ও মনে করেছে, দ্যাট ইজ ওয়াই এরকম এসছে। ঠিক আছে, তো এরকম আমাদের এসছে যে f1 ইজ ইকুয়ালস টু কত হবে, f2 হবে, বাট দে আর উইল বি ইন অপোজিট ডিরেকশন। মাইনাসটা এই কারণে এসছে। তোমরা যদি এই ভেক্টর সাইন না দাও তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ভালো মতো হবে না, আমরা বেসিক থিমটা যেটা সেটা বুঝাইতে পারবো না। মাইনাসটা আমাকে ইন্ডিকেট করতেছে f1 এন্ড f2 বোথ আর ভ্যালুটা সেম, বাট তারা হচ্ছে ইন নেগেটিভ ডিরেকশন। নেগেটিভ ডিরেকশন থাকার কারণে এরকম হয়েছে, ঠিক আছে, নেগেটিভ ডিরেকশন থাকার কারণে এরকম হয়েছে। তো এখন আমরা যদি এটা নিয়ে ক্যালকুলেশন করি, আমরা নিউটনের থার্ড ল নিয়ে আমরা এই ল অফ কনজারভেশনটা আমরা দেখতে চাই। সো এটাকে আমরা এইভাবে যেরকম আছে সেরকম রাখি, এটাকে ইকুয়েশন 1 রাখি। নাও আমরা কি পড়ে আসছিলাম যে f ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, লাস্ট ক্লাসে এটা আমরা দেখেছিলাম যে f ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি হোয়াট ডাজ ইট মিন, এটা মানে হচ্ছে রেট অফ কনজারভেশন, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, জি মোমেন্টামের স্যার। চেঞ্জটা কি রকম আসবে সেটা হচ্ছে ডিপি বাই ডিটি দ্বারা সেটা বোঝাচ্ছে। এখন তো এই যে m1 অবজেক্ট আছে ওর একটা মোমেন্টামের চেঞ্জ আছে, m2 অবজেক্ট আছে ওর একটা মোমেন্টামের চেঞ্জ আছে। সো যেটা m1 অবজেক্ট ওর মোমেন্টামের চেঞ্জ, ওর যদি মোমেন্টামের চেঞ্জটা p1 হয়, আর m2 যেটা সেটা মোমেন্টামের চেঞ্জ যদি p2 হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, এইভাবে আমরা লিখতে পারবো যে f1 এর বদলে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু d of p1 by dt, and f2 এর বদলে আমরা লিখতে পারবো ডি অফ পি2 ddt বাই of ডিটি। p2। ওকে, জি স্যার। হ্যাঁ, জি স্যার। নাও from equation 1, f এর বদলে আমি ddt of p1 বসাই দেই এখানে, ddt of p1 dt equals to minus ddt of p2, লিখে ফেললাম। এখন এটাকে এই পাশে নিয়ে নিই, আমরা অপোজিট সাইডে যদি আমরা নিয়ে নিই তাহলে এটা কিরকম হবে, dt, আর এখানে হবে d of p2 dt equals to 0, তাই না? এখন dt এটাকে কমন নেওয়া জি যেতে স্যার। পারে, কমন নিলে কি হবে, p1 plus p2 পি2। equals to 0। ওকে, খুব নর্মাল ম্যাথমেটিক্স আসছে। ওকে, পারছে পাসওয়ার্ড ই করতে, রিকভার করতে, পাসকোড?
স্টিল প্রবলেম। এত সমস্যা হলে কিভাবে হবে? স্যার কবে যে স্কুল খুলবে এভাবে অনলাইনে ক্লাস করতে আর ভালো লাগে না। আরে অনলাইনে ক্লাস করতে তোমাদের ভালো লাগে না, অনলাইনে ক্লাস করতে আমাদের মনে হয় খুব আরাম লাগে। আমি হচ্ছে তোমাদের ক্লাস কয়টা শুরু হতে 7:30 না, আমি 7:15 থেকে ক্যামেরা নিয়ে ভেজালে পড়ে গেছি। যে স্ট্যান্ড ছিল, জি এই এটা যে দেখাচ্ছি কি হয়েছে তোমাদের। এই হচ্ছে স্ট্যান্ড, আর যে স্ট্যান্ডের যন্ত্রাংশ এটা খুলে ঠাস করে ভেঙে গেছে। ঠিক আছে, এটা যে এখানে আটকে রেখে ক্যামেরা দিয়ে যে স্ক্রু দিয়ে আটকাতে হয়, এটা গেছে ভেঙে। এখন 15 মিনিট ধরে আমাকে কারসাজি করতে হয়েছে ক্যামেরা কিভাবে সেট করব। ক্যামেরা সেট করতে গিয়ে আমার 15 মিনিট সময় নষ্ট হয়েছে। তারপর মাথা টাথা আমার গরম হয়ে গেছে যে আমি, আর হচ্ছে কি তোমার পিসিও হচ্ছে কি হ্যাং হয়ে যাচ্ছে এতক্ষণ নেট অন থাকলে। নেট অন রেখে রেকর্ডিং করা মানে বোথ মানে ইসের ওপর কি বলে, কম্পিউটারের মাদারবোর্ড, র্যাম, প্রসেসর সব কিছুর উপর একে ধারে যাচ্ছে, তাই হচ্ছে কম্পিউটার 12টা বেজে যাচ্ছে। একদম সকাল 8টা থেকে নিয়ে কম্পিউটার সকাল রাত 10টা পর্যন্ত টানা এটা সার্ভিস দিতেছে। ও যে বেঁচে আছে এটাই তো বেশি। আর হ্যাঁ একটা স্যার। আর মনে করো একটা অনলাইন ক্লাস করতে গিয়ে ডাটা কালেক্ট করতে হয়, বই খুঁজে বইটা সামনে রাখতে হয়, দেখে দেখে দেখাইতে হয়। নর্মাল ক্লাসে তো এত কিছু লাগে না, আমি যদি বোর্ডে এটা পড়াবো সাথে সাথে দেখে বোঝা যায়। আর অনলাইনে ক্লাসে যে একবার ক্যামেরায় তাকাও একবার খাতায় লিখো, তোমাদের তো আই থিঙ্ক আরো বেশি প্রবলেম হয়, তাই না? জি স্যার। জি স্যার। তো এটা আসলে খুবই খুবই বিরক্তি মানে জাস্ট একটা এখনো যেটা হয়েছে যে বিরক্ত ধরে গেছে, আর ভালো লাগে না এভাবে ইয়ে করতে। ওদিন যেমন কলেজে গিয়েছিলাম গতকালকে, তোমাদের নিউ প্রিন্সিপাল এসেছে কলেজে, নিউ প্রিন্সিপাল জয়েন করেছেন গতকাল। তো ওনাকে শুভেচ্ছা জানাতে গেলাম। তো সবার সাথে দেখা হলো কলেজে, কলিগদের সাথে কত ভালো লাগলো। এরকম আবার ক্লাস শুরু হলে আবার কত ভালো লাগবে, এইভাবে আসলে হয় না। বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টের সাথে টিচারের যে একটা কানেক্টিভিটি, এটা না থাকলে আসলে পড়ালেখা ভাবে ভালো হয় না। স্টুডেন্টরা জি দেখা স্যার। যায় আস্তে আস্তে লেজি হতে থাকে, আমরাও আসলে লেজি হয়ে গেছি দেখা যায়। অনলাইনে তো 100% হয় না এটা, যতই নেট স্পিড, ক্যামেরা, স্পিকার যাই ভালো হোক, যতই বেটার হোক না কেন, অনলাইন ক্লাস লাইভ নর্মাল ক্লাস আকাশ পাতাল পার্থক্য। তারপরে আমাদেরকে চালিয়ে যেতে হবে। তোমরা এত কষ্ট করে ক্লাস করতেছো, এটা আসলে তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা তো কষ্ট করে হলেও পড়ালেখা চালিয়ে যাচ্ছ। স্যার আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করতেছেন আমাদের জন্য। সে তো সবাই করতেছে এখন, আসলে অনলাইন ক্লাসে খুবই পেইন। নর্মাল একদিন যদি দেখতে পাও একজন টিচারকে অনলাইন ক্লাসের জন্য কতটা প্রিপারেশন নিতে হয়, দেখলে তোমরা নিজেরই বিরক্ত হয়ে যাবে যে ধুর ক্লাস ক্লাস। যাই হোক, আমরা কিছু করার নাই, এই সিচুয়েশন নিয়ে আমাদেরকে চলতে হবে, এটা মেনে নিতে হবে। আমরা ওই জন্য যাচ্ছি। তো আমরা যেখানে ছিলাম যে ডিডিটি অফ, এটা আমরা এই লাইন থেকে এই লাইনে আসতে পারি। এখন আমরা একটু পেছন দিকে ব্যাক করি। আমরা যখন ক্যালকুলাস পড়েছিলাম তখন এরকম একটা টার্ম দেখেছি যে কোন একটা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় রেজাল্ট কি হয়, জিরো হয়। যে কোনো একটা কনস্ট্যান্ট হোক রেজাল্ট কি হয়, জিরো হয়। তো জিরো। এইখানে একটা জিরো আছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে নেক্সট লাইনে গিয়ে আমি যদি এভাবে লিখি ডিডিটি অফ P1 প্লাস P2, তাহলে এই জিরো এর বদলে আমি যদি ডিডিটি অফ সি লিখি, তোমরা কি কেউ আপত্তি করবা? নো স্যার। নো, বিকজ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়। সো বোথ সাইড থেকে যদি এখন ডিডিটি অফ টি, ডিডিটি অফ টি কে আমরা উঠায় নেই, তাহলে এটা দেখতে কি রকম হবে? P1 প্লাস P2 ইজ ইকুয়ালস টু কত হবে? সি হবে না, তাই না? নাকি জি স্যার। এরকম হবে? এখন কথা হচ্ছে এই যে আমি সি লিখেছি, এই সিটা আসলে কে, সি এর পরিচয় কি? সিটা খেয়াল করে দেখো জিরো। তুমি, সি তো জিরো না, আমি সি হচ্ছে একটা নাম্বার বা একটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি জিরো পেয়েছি। বাট এই কনস্ট্যান্টটা কে, তার কোনো ইন্ট্রোডাকশন তো ডেফিনেটলি আছে। খেয়াল করে দেখো, তুমি বাজার থেকে 5 কেজি ধরো চাল কিনেছো, আবার ধরো এটা হচ্ছে তুমি
রাইস কিনেছো 5 কেজি, আর তুমি অয়েল নিয়েছো 8 লিটার। ওকে, তাহলে টোটাল ম্যাস, তোমাকে যদি বলা হয় টোটাল ম্যাস কত, তুমি ডেফিনেটলি এই দুটাকে অ্যাড করতে পারবা না, বিকজ 5 কেজির সাথে 8 লিটার কখনো অ্যাড করা যাবে না। যাবে? জি স্যার। যাবে না। নো যদি স্যার। বলা হয় যে রাইস হচ্ছে 5 কেজি অ্যান্ড অয়েল হচ্ছে 8 কেজি, তাহলে তুমি কিন্তু অ্যাড করতে পারবে, রাইট? বিকজ জি স্যার। 5 কেজির সাথে 8 কেজি অ্যাড করা যাবে, বাট যখন এটা লিটার ছিল তখন কিন্তু এটা অ্যাড করা যাবে না। তার মানে অ্যাড জি করতে হলে ডেফিনেটলি ইউনিট সেম থাকতে হবে। এখানে দেখো পি হচ্ছে একটা মোমেন্টাম, পি টু একটা মোমেন্টাম, এই দুটাকে অ্যাড করলে আমি যে এই দুটা সেম অ্যামাউন্ট, তাহলে আমি যে নিউ একটা টার্ম পাবো, এই নিউ টার্মটা যে সি, এটা কিন্তু আর কেউ না, এটাও কিন্তু কি একটা মোমেন্টাম, তাই না? ম্যাডাম। আচ্ছা, জি এটাও একটা মোমেন্টাম। সো এই কারণে আমরা এটার উপর একটা ভেক্টর সাইন দিতেই পারি, কারণ এই দুটা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ ওয়াই সি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড উইল ইট ইজ অ্যাক্টিং অ্যাজ লাইক আ মোমেন্টাম, একটা মোমেন্টামের মতো অ্যাক্ট করতেছে। তার মানে কি পি ওয়ান মানে কি ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম, পি টু মানে কি সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম। এই দুইটা অবজেক্টের মোমেন্টামের অ্যাডিশনটা একটা কি কনস্ট্যান্ট, রাইট? মোমেন্টামের জি অ্যাডিশন কনস্ট্যান্ট, কিন্তু আমাদের কিন্তু ওই যে আমরা যে পিকচার ড্র করেছিলাম কলিশনের আগে, বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন, তো কলিশনের আগে যে মোমেন্টামটা ছিল, আমরা বলেছি যে ইফ নিট ফোর্স ইজ জিরো, ওকে, the momentum, total momentum of a system will be constant. তার মানে বিফোর কলিশন, আমরা যদি ধরে নেই যে বিফোর কলিশনে ফার্স্ট যে অবজেক্টটা ছিল, বিফোর কলিশন ফার্স্ট অবজেক্টস, আমরা লিখে ফেলি ফার্স্ট অবজেক্টস মোমেন্টাম, ফার্স্ট অবজেক্ট মোমেন্টামকে আমরা যদি বলি পি ওয়ান আই, পি ওয়ান আই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইনিশিয়াল, বিফোর কলিশনে বোঝাচ্ছে, ওকে। আর ওকে। সেকেন্ড অবজেক্টস মোমেন্টামকে যদি বলি পি টু আই, এটা যদি বলে থাকি, তাহলে আমরা বলতে পারবো না, দেখো তো, পি ওয়ান আই প্লাস পি টু আই ইকুয়ালস টু সি, জি স্যার। ফলোইং দিস ইকুয়েশন, বলা যাবে। জি স্যার। অ্যান্ড বিফোর হ্যাঁ কলিশনে যদি হয়ে থাকে, তাহলে আফটার কলিশন আমি কি লিখতে পারবো? আফটার কলিশন আমি লিখতে পারি যে ফার্স্ট অবজেক্টস মোমেন্টাম, ফার্স্ট অবজেক্টস মোমেন্টাম হচ্ছে পি ওয়ান এফ, অ্যান্ড সেকেন্ড অবজেক্টস মোমেন্টাম হচ্ছে গিয়ে পি টু এফ। তো দেয়ারফর আমি লিখতে পারি পি ওয়ান এফ প্লাস পি টু এফ ইকুয়ালস টু সি। জি। জি স্যার। এই ইকুয়েশনটাকে ফলো করে, কারণ এখানে বলা নাই ইনিশিয়াল নাকি ফাইনাল, তো এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, ইনিশিয়ালের জন্য আবার ফাইনালের জন্য। সো আমি এই ইকুয়েশনটাকে যদি ফলো করি, তাহলে দেখতে পাচ্ছি পি ওয়ান আই প্লাস পি টু আই ইকুয়ালস টু সি, আর পি ওয়ান এফ প্লাস পি টু এফ ইকুয়ালস টু কত, সি। সো আমি কম্বাইন করে লিখতে পারবো এটা, দেখো তো, এটা যদি লিখি, স্যার সি দিয়ে কি ধরা হয়েছে? সি একটা কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যেমন আমরা জিরো থেকে এসেছি এই লাইনে, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে যদি জিরো হয়, তাহলে জিরোর বদলে আমরা ডেরিভেটিভ অফ সি লিখেছি। সি আর কিছুই না, সি ইজ এ কাইন্ড অফ মোমেন্টাম, বিকজ এখানে পি একটা মোমেন্টাম, পি টু একটা মোমেন্টাম, মোমেন্টাম দুটাকে অ্যাডিশন করলে আমি যে রেজাল্ট পাবো এটা ওয়ান কাইন্ড অফ মোমেন্টাম। তো সি দিয়ে আমরা মোমেন্টামকে, সে মোমেন্টামটাকে রিপ্লেস করতেছে, বা মোমেন্টামটাকে সে বুঝতেছে বা বুঝাইতেছে, ওকে। সো আমরা যদি এটাকে ইকুয়েশন 1 বলে থাকি, এটাকে যদি ইকুয়েশন 2, এটাকে যদি ইকুয়েশন 3 বলে থাকি, সো ফ্রম ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 3 থেকে আমরা বলতে পারবো, দেখো তো, p1i প্লাস p2i ইকুয়ালস টু p1f প্লাস p2f, জি স্যার। এটা বলা যাবে, ঠিক আছে? জি ইকুয়েশন 2 এন্ড 3 থেকে বলা যাবে। p1i মানে কি বলো দেখি, p1i দ্বারা কি বোঝাচ্ছে? স্যার। ফার্স্টের ফার্স্ট অফ ইনিশিয়াল অল, পয়েন্ট। ফার্স্ট অফ অল জি। পি ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে? ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম।
P2 দ্বারা জি স্যার সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম, সেকেন্ড সাবজেক্ট আর P1I বোঝাচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, আর F জি দ্বারা বোঝাচ্ছে ফাইনাল মোমেন্টাম। তার মানে কোনো একটা অবজেক্টের, দুইটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টামের অ্যাডিশন ইজ ইকুয়ালস টু দুইটা অবজেক্টের ফাইনাল মোমেন্টামের অ্যাডিশনের ইকুয়াল বলা যাচ্ছে। জি জি স্যার ক্লিয়ার? এই দুটো থেকে জি আমরা বুঝতে পারছি যে মোমেন্টামটা কি হয়। মোমেন্টামটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয় না, মোমেন্টামটা কি থাকে, কনজার্ভ থাকে। কনজার্ভ থাকে মানে মোমেন্টাম যা থাকার তাই থাকে, বিফোর কলিশন হোক বা আফটার কলিশন হোক। মানে একটা ধরো দুইটা গাড়ি, আমি একটা বল যদি নর্মালি বুঝাই, যে আমরা তো সবাই কম বেশি ক্যারাম বোর্ড দেখেছি বা খেলেছি। কলেজে যখন তোমাদের ইনডোর গেমস হয় তখন ক্যারাম প্রতিযোগিতা হয়, ঠিক আছে? তো ক্যারাম প্রতিযোগিতায় স্টুডেন্টরা টিচার সাথে কম্পিটিশন করে, আমরাও খেলেছি। তোমাদের কলেজে তোমাদের যদি চান্স পাও নেক্সট ইয়ার ইনশাল্লাহ তোমাদের ওইখানে দেখা হবে। যাই হোক, এখানে হচ্ছে তুমি যখন ক্যারাম বোর্ডে যখন স্টিক দিয়ে যখন একটা গুটিকে যখন হিট করা হয়, স্টিকটা কি হয়, একটা মোমেন্টাম নিয়ে গিয়ে গুটিগুলাতে সেই মোমেন্টামটা কি করা হয়, ডেলিভার করে দেয়। তারপর গুটিগুলা ওই মোমেন্টামটা নিয়ে কিন্তু সামনের দিকে ছুটে চলে, তাই না? ওই গুটিগুলো মোমেন্টামটা কোত্থেকে পেয়েছে, ভেলোসিটি কোত্থেকে পেয়েছে, স্টিক থেকে পেয়েছে না? ওই রকমই, যে ইনিশিয়াল জি স্যার মোমেন্টামটা হচ্ছে গিয়ে তাদের ফাইনাল মোমেন্টামের অ্যাডিশনের ইকুয়াল। ক্লিয়ার? এখন আমরা একটু জি স্যার সহজভাবে, আরেকটু সহজভাবে পড়ি, দেখি আমরা 9-10 যে ফর্মুলা পড়েছিলাম সেইখানে ব্যাক করতে পারি কিনা। খেয়াল করে দেখো, আমি এখানে যে ইকুয়েশনে লিখেছি এটাকে যদি আমি 4 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে আমি একটু ইজিতে যাব। কিরকম? যে বিফোর কলিশনের জন্য আমরা একটা ডায়াগ্রাম ড্র করব। বিফোর কলিশনের জন্য এখানে হচ্ছে একটা অবজেক্ট M1, এটা U1 ভেলোসিটি নিয়ে এই দিকে চলতেছিল। আরেকটা অবজেক্ট আমরা ড্র করি, এখানে হচ্ছে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের ম্যাস হচ্ছে M2, এইটা U2 ভেলোসিটি নিয়ে সামনের দিকে চলতেছিল। আমরা ধরে নিয়েছি লেট U1 ইজ গ্রেটার দেন U2। আমরা ক্লাস শুরুতে এরকমই ডায়াগ্রাম ড্র করেছিলাম, তাই না? জি স্যার আচ্ছা, জি স্যার এরপর আফটার কলিশন কি হলো, তাদের মধ্যে একটা কলিশন হলো। সেকেন্ডটা গিয়ে পেছনটাকে একটা গেলে ধাক্কা দেওয়ার কারণে যেটা হয়েছে, ধাক্কা দেওয়ার পর তাদের ভেলোসিটিতে একটু চেঞ্জ হবে, তাই না? একটু না একটু চেঞ্জ হবে, তাহলে বাট ম্যাস কি চেঞ্জ হবে? নো স্যার ম্যাস চেঞ্জ হবে না, সো এটা M1 এটা M2 থাকবে। তো ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি হয়ে গেল V1, আর সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি হয়ে গেল V2। আমরা ধরে নিলাম কলিশন হওয়ার পর তারা একই দিকে চলতেছিল। ওকে, তো জি এখন যদি তারা এরকম হয় তাহলে বলো তো বিফোর কলিশনের জন্য এই অবজেক্টের মোমেন্টামটা কি হবে? এই অবজেক্টের মোমেন্টাম, ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম কি হবে? M1 U1 হবে না? জি স্যার ফার্স্ট অফ বিফোর কলিশনের জন্য কি হবে? M1 U1। সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম কত হবে? M2 M2 U2। দুটো তাহলে এই আমি এই এইটাই P1, এইটাই কি, এটা না? দেখো তো। জি স্যার হ্যাঁ আর P2 এইটাই মানে কি, এটা না? তো জি তাদের স্যার কি মাঝখানে কি সাইন আছে? পজিটিভ সাইন, তারপর আছে পজিটিভ ইকুয়াল সাইন। তারপর এটা কি আফটার কলিশনের মোমেন্টামের অ্যাডিশন না? তাহলে এখানে জি স্যার P1F এর বদলে আমি কি লিখতে পারি? M1 M1 V1, V আর এখানে M2 M2 V2। দেখো তো 9-10 পড়ে আসছি না আমরা এগুলা? জি স্যার হ্যাঁ পরে তো এইরকম আমাদের কেসগুলা হবে, ঠিক আছে? যে জি স্যার এখন আমার যদি ধাক্কা লাগার পর আমাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা ফর্মুলা যখন গেট আপ হয়েছে কিন্তু ডায়াগ্রামের ওপর ডিপেন্ড করে, রাইট? ডায়াগ্রাম যখন জি এই ডায়াগ্রামের ওপর ডিপেন্ড করে আমি যখন ফর্মুলাটা ইনভেন্ট করলাম বা ফর্মুলাটা লিখলাম, তখন U1 U2 V1 V2 এই চারটা ভেলোসিটি সবগুলো ডিরেকশন কি একই দিকে ছিল না? জি স্যার এই কারণে সবগুলা, দেখো U1 এর আগে পজিটিভ সাইন, U2 এর আগে পজিটিভ সাইন, V1 এর আগে পজিটিভ সাইন, V2 এর আগে পজিটিভ সাইন। আমরা যখন ফর্মুলা ইনভেন্ট করতে গেলাম বা ফর্মুলা যখন গেট গেট আপ করতে গেলাম বা ফর্মুলা তৈরি করতে গেলাম, তখন আমরা সবগুলা অবজেক্টের ভেলোসিটি সেম ডিরেকশনে ছিল, এটা মাথায় রেখে কিন্তু আমরা ফর্মুলা তৈরি করেছি। ওকে, তো তুমি যখন জি দেখবা অপোজিট ডিরেকশন থেকে কলিশন হচ্ছে, তখন কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ সাইন কি করতে হবে? ইউজ করতে হবে। জি বুঝা স্যার গেছে? ওকে, ওকে এবার আমরা কিছু জি ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করার আগে তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, সবাই অ্যানসার করবে একসাথে।
সেটা হচ্ছে বিফোর কলিশনে মনে করো এটা একটা, এই বলটা গিয়ে এই বলটাকে হিট করবে, বাট এই বলটা এখানে স্ট্যাটিক আছে, এই বলটা এখানে কি আছে, স্ট্যাটিক আছে। তাহলে U2 এর ভ্যালু কত হবে? 0। U2 ভ্যালু 0 হবে, বিকজ ও স্টপ আছে, U2 এর ভ্যালু 0 হবে। জি স্যার। কলিশন হওয়ার পর কি হইলো, কলিশন হওয়ার পর ও একটা ফিক্সড ভেলোসিটি নিয়ে চলতে শুরু করলো, ও ডিফারেন্ট একটা ভেলোসিটি নিয়ে ব্যাক ডিরেকশনে চলতে শুরু করলো, মানে ওকে ধাক্কা দিয়ে ও ব্যাকে চলে আসলো আফটার কলিশন। আফটার কলিশনে ধরো ও ডিরেকশন হয়ে গেল এইটা, আর ও এদিকে চলতে শুরু জি। করলো। তখন আমরা কি V1 আর V2 কি সেম সাইন বসাবো? নো স্যার, অপোজিট ডিরেকশনে হ্যাঁ, আমরা মাইনাস হবে। V2 কে পজিটিভ ধরে নিব আর V1 টাকে কি ধরে নিব, নেগেটিভ ধরে। নেগেটিভ। ঠিক আছে, এরকম অনেক 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 ম্যাথ থাকবে, অনেক আমরা এরকমই কিছু ম্যাথ আমরা করি। আসো আমি দেখাচ্ছি। তোমরা তো ইসেতে আসো, জুমে আসো না, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমি একটা ম্যাথ দেখাবো, ওইটা একটু দেখো। ভিডিও অফ করি, স্ক্রিনটা শেয়ার করি। জুমে এটা আবার সুবিধা, স্ক্রিন শেয়ার অনেক ইজিলি করা যায়, তাই না? I think you can see my screen. কোথায় রাখছি কোয়েশ্চেন্স? ওহ, এখানে কিছুই নাই। তোমরা কি কোনো ডকুমেন্ট দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা। ওকে, এখানে একটা ম্যাথ আছে, ফ্রিকশন রিলেটেড প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 1। এই কোয়েশ্চেন দেখো, দুইটা ডায়াগ্রাম, এখানে বাংলা লেখা আছে কিছু না কিছু। এখানে দুইটা অবজেক্ট ছিল, একটা হচ্ছে 5 কেজি ম্যাস, একটা হচ্ছে 10 কেজি, একটা হচ্ছে 4 কেজি। এটা হচ্ছে বিফোর কলিশনে। সো বিফোর কলিশনে যেটা 10 কেজি ওর স্পিড ছিল 5, যেটা 8 কেজি ওর স্পিড ছিল 8। দে আর মুভিং ইন অপোজিট ডিরেকশন। তোমরা পিকচারটা খাতায় ড্র করে নাও। আচ্ছা, অ্যান্ড আফটার কলিশন এ অবজেক্ট, ও কি হয়েছে না হয়েছে আমরা জানি না, বাট বি অবজেক্টটা কি 9.5 মিটার পার সেকেন্ড স্পিডে কি করলো, ছুটতে শুরু করলো। ওকে, এখন ওরা বলেছে ডিটারমাইন এজ ভেলোসিটি আফটার কলিশন। পারবা এটা সবাই? স্যার ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করো। ওকে, এটা ট্রাই করো, সবাই ট্রাই করো, ট্রাই করে আমাকে আমি দেখব, আই মিন আমি জিজ্ঞেস করব। সাদিয়া, সাদিয়া সুলতানা, ইসে কোথায়, সাবিহা কোথায় আজকে, জানো কিছু? নো স্যার। ও, আমি তো, এই ম্যাথটা সলভ করো, শুধু এ নাম্বারটা সলভ করলে হবে, বি নাম্বারটা পারবা না। বি নাম্বারটা করার জন্য যে ইনফরমেশন দরকার ওটা এখনো দেয়া হয়নি। হ্যাঁ, এই ম্যাথগুলো একটু ম্যাজিকের মতো আছে, কিছু জিনিস মজা আছে, নেক্সট একটু বললে বুঝতে পারবা। আমি একটু পরেই যাব বি নাম্বারটা কিভাবে করতে হবে। কিভাবে করবো বলো তো? 5 এর সাথে 10 মাল্টিপ্লাই করবো, তাই না? ইয়েস স্যার। তারপর 4 এর সাথে 8 মাল্টিপ্লাই করবো। 4 এর সাথে যখন 8 মাল্টিপ্লাই করবো, 8 এর আগে সাইনটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। নেগেটিভ হবে। হ্যাঁ, ওকে।
ওকে, আই থিঙ্ক তোমরা ড্র করে ফেলেছো, রাইট? আমি শেয়ার স্টপ করে দিচ্ছি। বোর্ডে আমি ড্র করে ফেললাম। সো তোমরা যতটুকু লিখেছো আই থিঙ্ক তোমরা লিখতে পারবা। তারপর আমি একটু হেল্প করি, যেহেতু আমরা 9-10 করে আসছি, অনেক দিনে গ্যাপ আছে, একটু ভুল হইতেই পারে। 5.6 আছে। আচ্ছা ঠিক 5.6 আছে, আমি 5.6 আমার মনে রাখলাম। আমরা কিভাবে করবো? 5 এর সাথে 10 মাল্টিপ্লাই করবো। 5 ইন্টু 10 প্লাস কত লিখবো? 8 ইন্টু 4 ইকুয়ালস টু কত লিখবো? 10। এটার ভেলোসিটি কত আমরা জানি না, ধরে নিলাম এটা ভেলোসিটি v। তাহলে হবে কত? 10 ইন্টু v প্লাস কত জি হবে? এটা কি প্লাস 4 হবে। ও, এইটার ডিরেকশন তো এই পাশে ছিল না, অপোজিট জি ডিরেকশনে না? তাহলে এটা জি স্যার, -8 হ্যাঁ হবে না? হ্যাঁ। আর জি এখানে 4 ইন্টু কত হবে? 9.5 হবে। 5.6 ওকে, তাহলে v এর জি ভেলোসিটি আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আমিও করে ফেলি, জি দেখি আমার ক্যালকুলেটর দিয়ে কত আসে। 50 মাইনাস 32 ডিভাইডেড বাই, সরি, মাইনাস 4 ইন্টু 9.5 ডিভাইডেড বাই 10, আমার আসছে -5.92। এরকম আসে কারো? মাইনাস এসছে কারো? 5 ইন্টু 10 মাইনাস 8 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 9.5 ডিভাইডেড বাই 10। ওমা, এবার দেখি 2 আসছে আবার। -2 আছে স্যার। 32 ডিভাইডেড বাই 4 ইন্টু 9.5। কি ব্যাপার, অ্যান্সার একের সময় এক একটা আসতেছে কেন? স্যার আমার 2 আসে। হ্যাঁ, আমারও একমাত্র 2 আসছে। মাইনাস 4 ইন্টু 9.5 ডিভাইডেড বাই 10, -2 আসে রেজাল্ট, তাই না? জি -2 স্যার। এসছে। -2 মিটার পার সেকেন্ড। বলো তো এই মাইনাস সাইন দ্বারা কি ইন্ডিকেট করতেছে? মাইনাস অপোজিট সাইনটা ডিরেকশন। অপোজিট ডিরেকশন। এই 10 কেজি অবজেক্টটা কলিশন হওয়ার পর সে আর সামনে যাবে না, সে কোথায় যাবে? পিছে সরে আসবে। বুঝতে জি পেরেছি? স্যার। এরকম চলে জি আসবে। স্যার। আচ্ছা, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে টোটালটাই হচ্ছে মোমেন্টামের উপর ডিপেন্ড করে, মোমেন্টামের চেঞ্জের উপর ডিপেন্ড করে। তোমরা যদি এরকম কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাও, বাসায় করা যাবে এই ধরনের এক্সপেরিমেন্ট। কিরকম? যেমন ধরো আমাদের ওই যে বাচ্চারা খেলে না, ওই যে বাতাস দিয়ে ফুলিয়ে বলগুলা, বিশাল এরকম সাইজের ওই বলগুলা তুমি যদি ধরো এক জায়গায় রেখে একটা ওই যে পিং পং বল যেটা বলি আমরা, বা মার্বেল, ওটাকে যদি তুমি ছুঁড়ে মারো, তাহলে দেখো ওটা ওই যেটা গ্যাস বেলুন বলো বা গ্যাস বল আছে, ওটাকে হিট করে ওটা আবার ব্যাক করে। তুমি বলবো ওটা জি তো স্যার। চলে যাওয়ার কথা ছিল, ওটা চলে আসছে এই কারণে ওই বড় যে বলটা, ওটার মোমেন্টামটা এতটাই বেশি যে ছোটটাকে আবার ব্যাক করে দিয়ে দিয়েছে, যদিও সেই স্টক ছিল। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, এইগুলা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে দিই, একটু ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও একটা ম্যাথ এরকম যে আম, এখানে একটা গাড়ি আছে, কি গাড়ি আছে জানি না আমি, কোন মডেলের গাড়ি। তোমরা ধরে না এটা কোন একটা মডেলের গাড়ি। এই গাড়িটা হচ্ছে গিয়ে সামনের দিকে চলতেছিল। এই গাড়ির ম্যাস হচ্ছে গিয়ে 1600 কেজি and it was traveling with a speed of 20 মিটার পার সেকেন্ড। ওকে, এটা গিয়ে কি করলো, আরেকটা এখানে এখানে আরেকটা গাড়ি আছে, এইখানে এই গাড়িটা এখানে রেস্ট ছিল। ওকে, এই গাড়িটা হচ্ছে ম্যাস হচ্ছে গিয়ে, এটা খুবই হালকা গাড়ি, ধরে নাও এটা ম্যাস হচ্ছে গিয়ে 500 কেজি। এটা মনে করো একটা হেভি গাড়ি আর এটা একটা হালকা গাড়ি। ওকে, এটাকে গিয়ে কি করলো, রেস্ট ছিল, এটার সাথে কোলাইড হলো। তো আফটার কলিশন, কোশ্চেনটা হচ্ছে এরকম, আফটার কলিশন দে the both car the both cars start moving combinedly
কম্বাইন্ডলি, বানান ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বানান স্পেলিং ভুল হয়ে আমাকে বইলো। আমার ইদানিং খুব ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে আই ডোন্ট নো। আই থিঙ্ক এটা চ্যাটিং করার কারণে এরকম প্রবলেম হয়, চ্যাটিং এ অটো কারেক্ট চলে আসে না, ওটা আমরা দিয়ে দেই, জি বানান স্যার। টানান লিখতে গেলে তখন হচ্ছে কি ঝামেলাটা হয়। ঠিক আছে, বাংলা লেখা মাঝে মাঝে ভুল আসে। সো এটা আগে হইতো না, রিসেন্টলি এরকম প্রবলেম হইতেছে। So after collision, the both cars start moving combinedly um, with a speed of combinedly. Okay? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে find the velocity. Find the velocity বা কম্বাইন্ড ভেলোসিটিটা কত সেটা ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করে দেখো, এই অবজেক্টটা গিয়ে ওকে ধাক্কা দিচ্ছে। সো এই অবজেক্টের বিফোর কলিশনে এই অবজেক্টের ভেলোসিটি, এই অবজেক্টের জন্য ফর্মুলা কি লিখবো আমরা? 1600 ইন্টু 20 প্লাস 500 ইন্টু কত লিখবো? 0। 0। কেন 0 লিখবো সবাই বুঝেছি? বিকজ এই জি গাড়িটা রেস্টে ছিল। আফটার কলিশনে কি হলো, দুইটা গাড়ি একসাথে প্যাক হয়ে গেল। প্যাক হয়ে গেলে অবজেক্ট কয়টা তখন? একটা। ওই অবজেক্টের ম্যাস জি কি স্যার। রকম? 1600 প্লাস কত? 500। 500। তারা কোন জি ভেলোসিটিতে চলবে আমরা তো জানি না, বাট ধরে নিলাম সেই ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, জি স্যার। তখন আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো ভি এর ভেলোসিটি কি হবে। আমিও করি, তোমরাও করো। ইন্টু 20 ডিভাইডেড বাই 15.23 আসছে আমার মিটার পার সেকেন্ড। তোমাদের দেখো তো এটা আসছে কিনা। এসছে? চেক করতেছি। 15.23 দেখা যাচ্ছে না? জি স্যার, হ্যাঁ ঠিক আছে। 15.23। সবার আসছে এরকম? তাসনুবা, সাদিয়া, তাসনিয়া, তোমাদের রেজাল্ট এরকম এসছে? স্যার চেক করতেছি। চেক করো। সো ভি আমাদের আসছে 15.23 মিটার পার সেকেন্ড। এখন আমরা স্যার আসছে। ওকে ফাইন, ভেরি নাইস। এখন আমরা আরেকটা ম্যাথ করবো, আসো। আরেকটা ম্যাথ করি। আচ্ছা মনে করো একটু নির্দয় ম্যাথ করি, মানে দয়া মায়াহীন একটু ম্যাথ করি। তোমরা যারা অ্যানিমেল লাভার আছো তারা মাইন্ড করো না। মনে করো একটা এখানে একটা পাখি, তো আমি আঁকতে পারি না এখানে, এটা মনে করো একটা পাখি, বার্ড। আমি হচ্ছে একটা গান দিলাম, একটা এই পেপারটা একটা গান আছে, গান থেকে কি হলো, একটা বুলেট বের হলো। এই বুলেটটা বের হয়ে পাখিটাকে হিট করলো। ওকে, তারপর কি করলো, পাখিটা ছিটকে গেল 5 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে পাখিটা ছিটকে পড়ে গেল। ওকে, জি বুলেটের স্যার। যে গান থেকে যে বুলেটটা বেরোছে, এটা মনে করো বুলেটের ম্যাস হচ্ছে গিয়ে 10 গ্রাম। আর পাখিটার ম্যাস মনে করো